আপনার বেতন কি কখনো বেড়েছে? বেতন বাড়ার দিন আপনি হয়তো খুব খুশি হয়েছিলেন। মনে হয়েছিল এবার থেকে টাকা জমবে, আগের মতো টাকার চাপ থাকবে না। কিছুদিন পর আপনি হয়তো নতুন কিছু কিনেছেন, নতুন ফোন, নতুন পোশাক, আরও ভালো বাইক, আরও ভালো রেস্টুরেন্ট, হয়তো নতুন ইএমআই, হয়তো বাড়ি ভাড়া একটু বেড়েছে, হয়তো বাইরে খাওয়া বেড়েছে। কিছুদিন পর আপনি আবার ব্যাংক ব্যালেন্স দেখলেন আর মনে হলো টাকা গেল কোথায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আপনার বেতন তো আগের চেয়ে বেশি, তাহলে সঞ্চয় বাড়ল না কেন? এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ রহস্য। বেশি আয় মানেই বেশি সম্পদ নয়। আপনার স্যালারি বাড়তে পারে, কিন্তু যদি আপনার লাইফস্টাইল তার থেকেও দ্রুত বাড়ে তাহলে সেভিংস বাড়বে না। আজ আমরা এই বিষয়টাই বুঝব, কেন স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বাড়তে থাকে, কেন আগে যে জীবনযাত্রা যথেষ্ট মনে হতো কিছুদিন পর সেটিই কম মনে হয়, কেন নতুন বেতন পাওয়ার পর আমরা নতুন খরচ তৈরি করি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে স্যালারি ইনক্রিজকে শুধু বেশি খরচে নয় বাস্তব ওয়েলথ বিল্ডিংয়ে পরিণত করা যায়। এই ভিডিওটি কোনো ধনী হওয়ার গ্যারান্টি নয়, এটি কোনো দ্রুত টাকা পাওয়ার কৌশলও নয়, এটি মানুষের মানি বিহেভিয়ার বোঝার একটি চেষ্টা। কারণ অনেক সময় সমস্যা কম আয়ের মধ্যে নয়, সমস্যা হলো আয় বাড়ার পর আমরা কি করি। ধরুন একজন মানুষের নাম অরিজিৎ, তার মাসিক স্যালারি ছিল 30,000 টাকা। সে খুব হিসেব করে চলত, ভাড়া, বাজার, পরিবারের খরচ, যাতায়াত, মোবাইল বিল আর কিছু ছোটখাটো ব্যক্তিগত খরচ। মাসের শেষে সে অল্প হলেও টাকা জমাতে পারত। একদিন তার স্যালারি বাড়ল 30,000 থেকে 40,000 টাকা। অরিজিৎ খুব খুশি হলো। সে ভাবল এবার অন্তত 10,000 টাকা বেশি থাকবে। প্রথম মাসে সত্যিই টাকা বেশি ছিল। তারপর একটি নতুন ফোন কেনার কথা মনে হলো। আগের ফোনটি খারাপ ছিল না, কিন্তু নতুন ফোনটি আরও ভালো, তাই ইএমআই নেওয়া হলো। তারপর মনে হলো এখন যেহেতু স্যালারি বেড়েছে মাঝে মাঝে বাইরে খাওয়া যায়। তারপর উইকেন্ডে খরচ বাড়ল, তারপর কিছু অনলাইন সাবস্ক্রিপশন, তারপর বাড়ির কিছু আপগ্রেড, তারপর যাতায়াতের খরচ বাড়ল। 1 বছর পর অরিজিৎ আবার হিসেব করল, স্যালারি এখন 40,000, কিন্তু সেভিংস প্রায় আগের মতোই, কখনো তার থেকেও কম। সে অবাক হয়ে ভাবল আমি তো বেশি টাকা উপার্জন করছি, তবুও কেন এগোতে পারছি না। অরিজিতের গল্পটি কাল্পনিক, কিন্তু সমস্যাটি বাস্তব। ভারতে স্যালারি বাড়লেও লাইফস্টাইল ইনফ্লেশনের কারণে অতিরিক্ত আয়ের বড় অংশ খরচ হয়ে যেতে পারে। সাম্প্রতিক পার্সোনাল ফাইন্যান্স বিশ্লেষণেও এই প্রবণতাকে সেভিংস কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এখন বুঝতে হবে লাইফস্টাইল ইনফ্লেশন আসলে কি। লাইফস্টাইল ইনফ্লেশনের সহজ অর্থ আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচও বেড়ে যাওয়া। ধরুন আপনি আগে মাসে 20,000 টাকা খরচ করতেন, আপনার স্যালারি বাড়ল, আপনি এখন 25,000 টাকা খরচ করতে শুরু করলেন। আবার স্যালারি বাড়ল, আপনার খরচ হলো 32,000, আবার স্যালারি বাড়ল, খরচ হলো 40,000। এভাবে আয় বাড়ছে, খরচও বাড়ছে, কিন্তু সেভিংস সেটি হয়তো খুব বেশি বদলাচ্ছে না। এটাই লাইফস্টাইল ইনফ্লেশনের মূল সমস্যা। এখানে একটি মজার বিষয় আছে, আমরা খুব দ্রুত নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যাই। আগে যে জিনিসটি লাক্সারি ছিল কিছুদিন পর সেটি নর্মাল হয়ে যায়। আগে মাসে একদিন বাইরে খাওয়া বিশেষ ব্যাপার ছিল, কিছুদিন পর সপ্তাহে একদিন স্বাভাবিক হয়ে যায়। আগে সাধারণ ফোন যথেষ্ট ছিল, তারপর প্রিমিয়াম ফোন দরকার মনে হয়। আগে ছোট বাড়ি যথেষ্ট ছিল, তারপর বড় বাড়ি দরকার মনে হয়। আগে সাধারণ বাইক যথেষ্ট ছিল, তারপর আরও ভালো বাইক দরকার হয়। সমস্যা হলো মানুষের এনাফ অনেক সময় স্থির থাকে না। আমরা এক জায়গায় পৌঁছাই, তারপর নতুন একটি স্ট্যান্ডার্ড তৈরি হয়। এটাই মানি সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি ভাবেন আর একটু স্যালারি বাড়লে আমি নিশ্চিন্ত হব, স্যালারি বাড়ি, তারপর মনে হয় আর একটু বাড়লে ভালো হতো, আবার স্যালারি বাড়ে, তারপর নতুন খরচ তৈরি হয়। এভাবে বেশি আয় করেও মানুষ একই আর্থিক অবস্থায় থাকতে পারে।
ধরুন আপনার স্যালারি 30,000, আপনি একটি সাধারণ জীবনযাপন করছেন। হঠাৎ স্যালারি হলো 50,000। আপনি ভাবলেন এখন একটু ভালোভাবে থাকব। এটি ভুল নয়, নিজের জীবন উন্নত করা খারাপ নয়। সমস্যা শুরু হয় তখন যখন প্রতিটি স্যালারি ইনক্রিজ নতুন মান্থলি কমিটমেন্ট তৈরি করে। নতুন ইএমআই, নতুন রেন্ট, নতুন সাবস্ক্রিপশন, নতুন কার, নতুন ফোন, নতুন রেস্টুরেন্ট হ্যাবিট, নতুন শপিং হ্যাবিট। প্রথমে এগুলো আনন্দ দেয়, কিন্তু পরে এগুলো ফিক্সড এক্সপেন্স হয়ে যায়। আর ফিক্সড এক্সপেন্সের সমস্যা হলো এগুলো সহজে কমানো যায় না। একটি নতুন ফোন কিনলেন, একবার টাকা দিলেন, বিষয় শেষ। কিন্তু ইএমআই নিলে প্রতি মাসে টাকা দিতে হবে। নতুন গাড়ি নিলে ইএমআই, ফিউয়েল, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, পার্কিং। একটি বড় বাড়িতে গেলে বেশি রেন্ট, বেশি ইলেকট্রিসিটি, বেশি মেইনটেনেন্স। অর্থাৎ একটি স্যালারি হাইক শুধু আয় বাড়ায় না, ভুলভাবে ব্যবহার করলে এটি আপনার ভবিষ্যৎ খরচও বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক ভারতীয় ফাইন্যান্সিয়াল কমেন্ট্রিতেও স্যালারি বাড়ার সঙ্গে লাইফস্টাইল আপগ্রেড ও ইএমআই বাড়ার এই সম্পর্কটি নিয়ে সতর্ক করা হয়েছে। তাই স্যালারি বাড়ার পরে প্রথম প্রশ্ন হওয়া উচিত নয় আমি কি কিনব, প্রথম প্রশ্ন হওয়া উচিত এই অতিরিক্ত টাকা দিয়ে আমি আমার ভবিষ্যৎকে কিভাবে শক্তিশালী করব। আপনি যখন অন্যদের জীবন দেখতে শুরু করেন, আপনার নিজের জীবনও বদলাতে শুরু করতে পারে। আপনার বন্ধু নতুন ফোন কিনেছে, আপনি ভাবলেন আমার ফোনটাও বদলানো দরকার। কেউ নতুন গাড়ি কিনেছে, আপনি ভাবলেন আমারও গাড়ি নেওয়া উচিত। কেউ নতুন বাড়ি করেছে, আপনি ভাবলেন আমরাও বাড়ি বদলাবো। কেউ বিদেশে ঘুরতে গেছে, আপনি ভাবলেন আমরাও এবার যাব। এখানে একটি সমস্যা আছে, আপনি অন্য মানুষের ফলাফল দেখছেন, কিন্তু তাদের পুরো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দেখছেন না। আপনি তাদের গাড়ি দেখছেন, তাদের লোন দেখছেন না। আপনি তাদের হলিডে দেখছেন, তাদের সেভিংস দেখছেন না। আপনি তাদের লাইফস্টাইল দেখছেন, তাদের ফাইন্যান্সিয়াল প্রেশার জানেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এই তুলনাকে আরও শক্তিশালী করতে পারে, কারণ মানুষ সাধারণত নিজের সেরা মুহূর্তগুলোই বেশি দেখায়। ফলে আপনার নিজের সাধারণ দিনের সঙ্গে অন্যের সেরা দিনের তুলনা হয়। এটি একটি অসম তুলনা, আর এই তুলনা থেকেই অপ্রয়োজনীয় স্পেন্ডিং তৈরি হতে পারে। তাই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি কি এটি চাই, নাকি আমি চাই অন্যরা আমাকে সফল ভাবুক? দুটো এক নয়। আপনার ফাইন্যান্সিয়াল গোল অন্য মানুষের লাইফস্টাইল দেখে তৈরি করবেন না। আপনার লক্ষ্য হতে পারে ঋণ কমানো, এমার্জেন্সি ফান্ড তৈরি করা, নিজের বাড়ির জন্য টাকা রাখা, পরিবারকে সাহায্য করা, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা, অথবা নিজের স্বাধীনতা তৈরি করা। আপনার লক্ষ্য আপনার নিজের হওয়া উচিত। স্যালারি বাড়লে মনের মধ্যে একটি বিশেষ অনুভূতি তৈরি হয়। মনে হয় আমি এখন আগের চেয়ে বেশি উপার্জন করছি। এই অতিরিক্ত টাকাকে অনেক সময় আমরা ফ্রি মানির মতো দেখি। এটাই সমস্যা। ধরুন আপনার স্যালারি 10,000 টাকা বাড়লো, আপনার মস্তিষ্ক বলল অতিরিক্ত 10,000, কিন্তু বাস্তবে এটি আপনার ইনকামের অংশ। এই টাকা আপনার ভবিষ্যতের জন্য কাজ করতে পারে। কিন্তু যদি পুরো 10,000 নতুন খরচে চলে যায়, তাহলে স্যালারি হাইক আপনার ওয়েলথ বাড়ায়নি, শুধু আপনার লাইফস্টাইল বাড়িয়েছে। এখানে একটি সহজ ধারণা ব্যবহার করা যায়। স্যালারি ইনক্রিজের প্রতিটি টাকা একইভাবে খরচ করবেন না। একটি অংশ বর্তমানের জন্য, একটি অংশ সেভিংসের জন্য, একটি অংশ দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিয়াল গোলের জন্য। কত শতাংশ হবে সেটি সবার জন্য এক নয়। আপনার ইনকাম, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, ডেট, এমার্জেন্সি ফান্ড, রিস্ক টলারেন্স সবকিছু আলাদা। তাই কোনো একক ফর্মুলা সবার জন্য বাধ্যতামূলক নয়। সাম্প্রতিক ফাইন্যান্সিয়াল গাইডেন্সেও স্যালারি হাইকের একটি অংশ আগে থেকেই সেভিংস বা ইনভেস্টমেন্টসের দিকে সরিয়ে রাখার ধারণা দেওয়া হয়েছে। মূল বিষয় হলো স্যালারি বাড়ার সঙ্গে সেভিংসেরও বৃদ্ধি হওয়া। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, ফিক্সড এক্সপেন্স, যে খরচ প্রতি মাসে প্রায় নিয়মিত আসে। রেন্ট, ইএমআই, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সাবস্ক্রিপশন, স্কুল ফি, লোন পেমেন্ট, মেইনটেনেন্স, আরও অনেক কিছু। সমস্যা হলো ফিক্সড এক্সপেন্স একবার বাড়লে তা কমানো কঠিন। আপনি যদি স্যালারি বাড়ার পর একটি বড় ইএমআই নেন, তাহলে সেই ইএমআই আপনার ভবিষ্যতের মাসগুলোকেও প্রভাবিত করবে। আজ আপনি খুশি কারণ নতুন গাড়ি পেলেন, কিন্তু আগামী 5 বছর প্রতি মাসে সেই সিদ্ধান্তের মূল্য দিতে হবে। এটি সবসময় খারাপ নয়। ঋণ নিয়ে বাড়ি বা প্রয়োজনীয় সম্পদ কেনার মতো সিদ্ধান্ত
ফাইন্যান্সিয়াল গোলের সঙ্গে মিলছে? আমি কি এটি দীর্ঘদিন ধরে বহন করতে পারবো? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। মানুষের মস্তিষ্ক আজকের আনন্দকে খুব সহজে অনুভব করে, কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা চোখে দেখা যায় না। ধরুন আপনার হাতে 10,000 টাকা অতিরিক্ত এসেছে। আপনি চাইলে একটি নতুন ফোন কিনতে পারেন, আপনি চাইলে একটি অংশ সঞ্চয় করতে পারেন। ফোনটি আজই আনন্দ দেবে, সঞ্চয়টি আজ কোনো বড় আনন্দ দেবে না, কিন্তু ভবিষ্যতে সেটি আপনাকে সাহায্য করতে পারে। এই কারণেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কঠিন হতে পারে। আপনাকে বর্তমানের ইচ্ছা আর ভবিষ্যতের লক্ষ্য দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করতে হয়। এর মানে এই নয় সব আনন্দ বন্ধ করতে হবে, একদমই নয়। বরং আপনার টাকা এমনভাবে ভাগ করতে হবে যাতে বর্তমানও থাকে, ভবিষ্যতও থাকে। কারণ এমন সেভিংস প্ল্যান যা আপনি বাস্তবে মেনে চলতে পারবেন না, সেটি ভালো পরিকল্পনা নয়। আপনার পরিকল্পনা বাস্তবসম্মত হওয়া দরকার। আমি পরে সেভ করব, এটি সবচেয়ে সাধারণ ভুল। মানুষ ভাবে এই মাসে একটু বেশি খরচ হয়ে গেছে, পরের মাস থেকে সেভ করব। তারপর পরের মাস আসে, আবার কিছু খরচ হয়, আবার বলা হয় পরের মাস থেকে শুরু করব। এভাবে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, কিন্তু সেভিংস শুরু হয় না। সমস্যা হলো পরে একটি খুব আরামদায়ক শব্দ। পরে করব, পরে জমাবো, পরে বিনিয়োগ করব, পরে ফাইন্যান্সিয়াল প্ল্যান করব। কিন্তু ভবিষ্যৎ নিজে থেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যায় না। তার জন্য বর্তমান থেকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয়। তাই স্যালারি পাওয়ার পর সেভিংসের জন্য আলাদা ব্যবস্থা রাখা অনেকের জন্য কার্যকর হতে পারে। যেমন একটি নির্দিষ্ট টাকা স্বয়ংক্রিয়ভাবে আলাদা অ্যাকাউন্টে চলে যাওয়া, তাহলে প্রতিবার সিদ্ধান্ত নিতে হয় না। এটি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনকে একটি হ্যাবিটে পরিণত করতে সাহায্য করতে পারে। আমরা স্যালারি দিয়ে ওয়েলথ মাপি, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার স্যালারি কত, কিন্তু খুব কম মানুষ জিজ্ঞেস করে আপনার সেভিংস কত, আপনার ডেট কত, আপনার এমার্জেন্সি ফান্ড আছে, আপনার ফাইন্যান্সিয়াল গোল কি। কারণ সমাজে ইনকাম খুব দৃশ্যমান, কিন্তু ওয়েলথ অনেক সময় অদৃশ্য। একজন মানুষ মাসে 1 লাখ টাকা উপার্জন করতে পারেন, কিন্তু যদি তার খরচ প্রায় 1 লাখই হয়, তাহলে তার সেভিংস খুব কম হতে পারে। আর একজন মানুষ মাসে 60,000 টাকা উপার্জন করতে পারেন, কিন্তু পরিকল্পিতভাবে খরচ করেন, সেভিংস করেন, ডেট নিয়ন্ত্রণে রাখেন, তাহলে তার ফাইন্যান্সিয়াল পজিশন সময়ের সঙ্গে শক্তিশালী হতে পারে। অবশ্য বাস্তবে ইনকাম ট্যাক্স, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, ইনফ্লেশন এবং অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ, কিন্তু মূল শিক্ষা হল স্যালারি ওয়েলথের একমাত্র মাপ নয়। আপনার ফাইন্যান্সিয়াল প্রগ্রেস দেখতে হলে ইনকামের পাশাপাশি সেভিংস, ডেট, এমার্জেন্সি ফান্ড, অ্যাসেটস, লং টার্ম গোলস এসবও দেখতে হবে। এবার একটি সহজ উদাহরণ দেখি। ধরুন একজনের স্যালারি 30,000 টাকা, তার মাসিক খরচ 25,000। সে 5,000 টাকা জমাতে পারে। তারপর স্যালারি বাড়ল 40,000। এখন যদি তার খরচ হয় 35,000, তাহলে সেভিংস আবার 5,000। স্যালারি বেড়েছে 10,000, কিন্তু সেভিংস বাড়েনি। এটাই লাইফস্টাইল ইনফ্লেশন। এখন অন্য একটি পরিস্থিতি দেখুন। স্যালারি হলো 40,000, খরচ বাড়িয়ে 32,000 করা হলো, আর 8,000 টাকা সেভিংস বা ফাইন্যান্সিয়াল গোলসের জন্য রাখা হলো। এখানে স্যালারি ইনক্রিজ ফাইন্যান্সিয়াল প্রগ্রেসে সাহায্য করছে। তবে মনে রাখবেন, এটি কোনো ইউনিভার্সাল বাজেট রুল নয়। কারোর ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি হতে পারে, কারোর রেন্ট বেশি হতে পারে, কারোর মেডিকেল এক্সপেন্স থাকতে পারে, কারোর ডেট থাকতে পারে। তাই নিজের পরিস্থিতি অনুযায়ী বাজেট তৈরি করতে হবে। লক্ষ্য হলো ইনকাম বাড়লে পুরো অতিরিক্ত টাকা যেন অদৃশ্যভাবে খরচ হয়ে না যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। স্যালারি বাড়ার পর প্রথম 30 দিন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম কাজ, লাইফস্টাইল আপগ্রেড সঙ্গে সঙ্গে করবেন না, একটু সময় নিন। দ্বিতীয় কাজ, স্যালারি ইনক্রিজের পর আপনার নতুন ইনকাম লিখে রাখুন। তারপর নতুন খরচগুলো লিখুন। কোনটি প্রয়োজন, কোনটি ইচ্ছা, কোনটি একবারের খরচ, কোনটি প্রতি মাসে চলবে, এগুলো আলাদা করুন। তৃতীয় কাজ, সেভিংস আগে আলাদা করার ব্যবস্থা করুন। আপনার সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের দিকে রাখুন। চতুর্থ কাজ, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন।
জরুরি পরিস্থিতিতে সেভিংস বাফার আপনাকে সাহায্য করতে পারে। এর আকার আপনার ইনকাম এবং ফ্যামিলি সিচুয়েশনের উপর নির্ভর করবে। পঞ্চম কাজ, হাই কস্ট ডেট নিয়ন্ত্রণ করুন। ক্রেডিট কার্ড ব্যালেন্স বা উচ্চ সুদের ঋণ থাকলে সেটিকে গুরুত্ব দিন। ষষ্ঠ কাজ, লাইফস্টাইল আপগ্রেড ধীরে করুন। স্যালারি বাড়লেই সব কিছু একসঙ্গে আপগ্রেড করার দরকার নেই। একটি জিনিস বেছে নিন যেটি সত্যি আপনার জীবনকে উন্নত করবে। বাকি অংশ আপনার ভবিষ্যতের জন্য রাখুন। সপ্তম কাজ, প্রতি কয়েক মাসে নিজের ফাইন্যান্সিয়াল প্রগ্রেস দেখুন। আপনার ইনকাম কত, সেভিংস কত, ডেট কত, আপনার লক্ষ্য কতটা এগিয়েছে। এই হিসাব জানা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ অংশ। এখন পুরো ভিডিওর কথাটা একটি বাক্যে বলা যায়, স্যালারি বাড়া আপনার ফাইন্যান্সিয়াল লাইফের শুরু, শেষ নয়। বেতন বাড়লেই আপনি ধনী হয়ে যাবেন না। বেতন বাড়ার পর আপনি সেই অতিরিক্ত টাকা দিয়ে কি করেন সেটি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে পুরো স্যালারি ইনক্রিজ লাইফস্টাইলে ব্যয় করতে পারেন, তাহলে আপনি আরও কমফোর্টেবল হতে পারেন, কিন্তু আপনার ওয়েলথ সেভাবে বাড়বে না। অন্যদিকে আপনি যদি স্যালারি ইনক্রিজের একটি অংশ নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করেন, তাহলে সময়ের সঙ্গে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন শক্তিশালী হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কমফর্ট এবং ওয়েলথ একই জিনিস নয়। নতুন ফোন কমফর্ট দিতে পারে, নতুন গাড়ি কমফর্ট দিতে পারে, বড় বাড়ি কমফর্ট দিতে পারে, কিন্তু ওয়েলথ তৈরি হয় আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, সেভিংস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। তাই প্রশ্ন বদলান। আগে প্রশ্ন ছিল আমার স্যালারি কত, এখন প্রশ্ন করুন আমার স্যালারি থেকে কতটা আমার ভবিষ্যতের জন্য কাজ করছে। হয়তো আপনার স্যালারি আগের চেয়ে অনেক বেশি, তবুও যদি মাসের শেষে আপনি শূন্য হয়ে যান, তাহলে নিজেকে দোষ দেবেন না। প্রথমে বুঝুন টাকা কোথায় যাচ্ছে, আপনার লাইফস্টাইল কোথায় বদলেছে, কোন খরচ নতুন এসেছে, কোনো ইএমআই চলছে, কোনো সাবস্ক্রিপশন ব্যবহার করছেন না, কোন খরচ শুধু সোশ্যাল প্রেশারের কারণে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যালারি বাড়ার পরে আপনার সেভিংস কতটা বেড়েছে। যদি উত্তর হয় প্রায় কিছুই বাড়েনি, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমস্যাটি বোঝা সমাধানের প্রথম ধাপ। আজ থেকেই একটি কাজ করুন, আপনার গত 3 মাসের খরচ দেখুন, সব খরচ লিখুন, তারপর 3টি ভাগ করুন, প্রয়োজন, ইচ্ছা, অপ্রয়োজনীয়। তারপর দেখুন আপনার স্যালারি ইনক্রিজের কতটা লাইফস্টাইলে চলে গেছে আর কতটা আপনার ভবিষ্যতের জন্য কাজ করছে। মনে রাখবেন, বেতন বাড়া মানে জীবনযাত্রা বাড়ানো নয়, বেতন বাড়া মানে আপনার ভবিষ্যতের সম্ভাবনাও বাড়ানো। আপনি আরও ভালোভাবে বাঁচবেন, কিন্তু একই সঙ্গে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন। এটাই ফাইন্যান্সিয়াল ব্যালেন্স। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনার স্যালারি যদি আগামী মাসে 10,000 টাকা বাড়ে, আপনি প্রথমে কি করবেন? নতুন ফোন, নতুন গাড়ি, বেশি শপিং, নাকি আগে কিছুটা সেভিংস? কমেন্টে লিখুন সেভ, যদি আপনি স্যালারি ইনক্রিজের একটি অংশ ভবিষ্যতের জন্য রাখতে চান। আর যদি আপনার স্যালারি বাড়ার পরেও সেভিংস না বাড়ে, তাহলে মনে রাখবেন সমস্যা শুধু আপনার ইনকাম নয়, আপনার মানি সিস্টেমও গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন। আর মানি সাইকোলজি, পার্সোনাল ফাইন্যান্স এবং মানুষের ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার নিয়ে এমন আরও ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ বেশি টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি টাকা ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার স্যালারি শুধু আজকে ভালো রাখবে না, আপনার ভবিষ্যৎকেও শক্তিশালী করবে। এটাই হওয়া উচিত আসল লক্ষ্য। স্যালারি ইনক্রিজ, লাইফস্টাইল ইনক্রিজ হলে সেভিংস ইনক্রিজ নাও হতে পারে। বেতন বাড়ান, কিন্তু তার সঙ্গে ভবিষ্যৎও বাড়ান।